খুবই সাবধান একটা ব্যাপারটা কি জানেন? এই যে এই মোড়গুলা, এই মোড়ে যদি আপনি ব্যালেন্স না করতে পারেন 100 উঠে গেছে। Hey everyone, this is Said Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. ওয়াইড লেন্সে কিরকম লাগে না, হাত সামনে দিলে কিরকম হাতগুলা বড় হয়ে যায়। যাই হোক, দেশের এখন বর্তমানে যেই অবস্থা চলতেছে, যেই সমস্ত ব্যাপারগুলা নিয়ে গুঞ্জন চলতেছে বা হাইপ চলতেছে, যে সমস্ত ব্যাপারগুলা নিয়ে মাথায় যেগুলা ঘুরে, এইগুলার মাঝখান থেকেও আপনারা যে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখতেছেন, এই জন্য প্রথমেই আপনাদেরকে একটা লাল সালাম দিয়ে দিলাম। আসলে লাল সালাম কথাটা যায় না এটার সাথে। প্রথমে হচ্ছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্ট এখনো পর্যন্ত দেখতেছেন, আর আমার মতো ডেইলি ব্লগ বানাই এই ধরনের কন্টেন্ট যে দেখতেছেন, এটার জন্য ধন্যবাদ আরো অনেক বড় করে আপনাদেরকে দেওয়া উচিত। আজকে হচ্ছে একটা ক্ষুদ্র ব্যাপার নিয়ে আপনাদের সাথে কথা বলি। ক্ষুদ্র না, এটা আমাদের জন্য অনেক বড়, বাট দেশ ও জাতির বর্তমান যে অবস্থা চলতেছে এইখানে কথাটা ক্ষুদ্র। সেটা হলো আমাদের পরিবারে এখন বাইক আছে মোট তিনটার মধ্যে একটা হচ্ছে MT-15, একটা হচ্ছে হর্নেট 2.0, আর একটা হচ্ছে R15 ভার্সন এম, যেটা R15 M BS7 ইন্ডিয়ানটা। এন্ড আমি ঠিক করছি এখান থেকে একটা বাইক আমি সেল করে দিব। সেই বাইকটা হচ্ছে R15 M। আজকে সেল করব না, বাট হয়তো 5-7 দিনের মধ্যে বাইকটা বিক্রি করে দিব ভালো দাম পেলে, এরকম একটা ইচ্ছা আমার হয়েছে। কারণ হচ্ছে বাংলাদেশে এখন অনেক নতুন বাইক ঢুকতেছে, অনেক ভালো বাইক ঢুকতেছে, অ্যান্ড সামনে আরো একটু চেঞ্জ করা দরকার। অন্যান্য নতুন কিছু ব্র্যান্ড আসছে, ওদের বাইকও চালানো দরকার। এখন কিছু মানুষ আছেন আমার চ্যানেলে, আপনারা যারা এখানেও হয়তো অনেক রকম কথা বলবেন যে হয়তো নতুন কোনো ব্র্যান্ডের দালালি বা কোনো কিছু। আপনাদের একটা জিনিস ক্লিয়ার করি আরো একবার, লাস্ট 6 বছর ধরে ভিডিও মেক করতেছি। 6 বছর ধরে ভিডিও বানাচ্ছি। আরে ভাই, 10 বছর 6 বছর উল্টাপাল্টা করে ফেলতেছি। 6 বছর ধরে ভিডিও বানাচ্ছি, বিভিন্ন রকম বাইক চালাইছি, বিভিন্ন রকম ব্র্যান্ডের বাইক চালাইছি। এর মধ্যে চাইনিজ বাইকও ছিল, থাইল্যান্ড বাইকও ছিল, জাপানিজ বাইক ছিল, ইন্ডিয়ান বাইক ছিল, মোটামুটি সব ব্র্যান্ডের বাইকই চালাইছি এবং চেষ্টা করছি কিনে চালানোর জন্য। চাইনিজ বাইক যদিও কিনে চালাই নাই, তারপরেও চালাইছি, লং টাইম চালাই, রিভিউ দেওয়ার ট্রাই করছি। আর এখন আমি যেটা ট্রাই করতেছি যে একটু গাড়ি নিয়েও টুকটাক যেহেতু ঘোরাঘুরি হবে সামনে, ওইটার ভ্লগগুলো আপনাদের সাথে শেয়ার করব। এমন না যে গাড়ি কিনে গরিব হয়ে গেছি বা গাড়ি কিনে একদম টাকা শেষ হয়ে গেছে, এই কারণে হচ্ছে R15টা আমি সেল করতে চাইতেছি, এমন কিছুই না। R15টা সেল করতে চাইতেছি শুধুমাত্র নতুন কিছু ব্র্যান্ড আসতেছে, এখনো পর্যন্ত আমি নিজেও জানি না কোন ব্র্যান্ডের বাইক কিনবো আর কি। এ হচ্ছে অবস্থা। আর এটা সত্যি যে হ্যাঁ, গাড়ি কেনার পর একটু দায়িত্ব বাড়ছে আমার, যেহেতু গাড়ির পেছনে একটা এক্সট্রা খরচ আছে। যেমন আমার গাড়ির কাগজটা হচ্ছে আমি পাঠাইছি চিটাগং, ওটা নাম ট্রান্সফার হয়ে ঢাকায় আসলে ওটা নিয়ে বের হইতে পারবো। এখন আমার একটা দায়িত্ব হচ্ছে 2 থেকে 3 দিন পর গাড়িটাকে স্টার্ট দিই, অ্যান্ড স্টার্ট দিয়ে এটার একটু সামনে পিছনে আজকে একটু দেখাবো না আপনাদেরকে ওই খেলাটা। আর আজকের আমাদের প্ল্যান কি, এখন সময় হচ্ছে বাজে 4:05 থেকে মাত্র 6 হয়ে গেল। অ্যান্ড এখন আমাদের মেইন যেটা কাজ, আমরা নিচে নামবো। আমি সকালে একবার বাইরে গেছিলাম, ব্যাংকে কিছু কাজ ছিল, সেরে এসে একটু ঘুমায় গেছিলাম। এখন শাওয়ার টাওয়ার নিয়ে মোটামুটি রেডি আছে, এখন নিচে নামবো, গাড়িটাকে স্টার্ট দিব, অ্যান্ড একটু সামনে পিছনে নিব, তাহলে হলো চাকাগুলা ঠিক থাকে, তাহলে আবার চাকার টেম্পার চলে যায়। অ্যান্ড দেন হয়তো এখন আছে মিরপুরে, এদিকে ভাই ব্রাদারদের সাথে একটু আড্ডা দিয়ে, আবার যেহেতু আমি মিরপুর আছি সেহেতু উত্তরাও যাওয়া লাগবে। আমরা হচ্ছে রাতে উত্তরার দিকেও রওনা হবো। তাহলে চলেন আজকে আমরা R15 নিয়ে বের হই। অ্যান্ড আরেকটা ব্যাপার ক্লিয়ার করি, আমার যে R15টা, এটা হচ্ছে একটা আনঅফিসিয়াল R15, এটা কোনো অফিসিয়াল R15 না। সো ওই যে আপনারা যে ACI, তারপরে হাবিজাবি দেখেন, সব বাইক, মানে আমার একটা ACI বা আমি একটা অফিসিয়াল বাইক চালাই, কারণ অফিসিয়াল বাইকের সার্ভিস অবশ্যই ভালো, এই জন্য আমি চালাই। কিন্তু এর মানে এই না যে আমার সব ইয়ামাহার বাইকই অফিসিয়াল। প্লাস আমি যে ইন্দোনেশিয়ান ইয়ামাহা বাইকগুলো চালাই, ওগুলো অফিসিয়াল না। তো বুঝে দালালি করবেন প্লিজ। মানে আপনারা যারা অন্যান্য ব্র্যান্ড বা যে ব্র্যান্ডের দালালি যে করতেছেন, একটু বুঝে করবেন, একটু জ্ঞান খাটায় করবেন। দেখা গেছে আমি বলতেছি ক, আপনি বলে দিলেন কালামুদ্দি। এখন আমি তো ক দিয়ে হয়তো কাক বা অন্য কিছুও বলতে পারি। তো একটু জ্ঞান বুদ্ধি খাটায় দালালি করলে দালালিটাও স্ট্রং হয়। যে কোনো জিনিস করলে একটু স্ট্রং, এই ল্যাপটপ ভাঙ্গিস না, যে কোনো জিনিস করলে একটু স্ট্রং ভাবে করতে হয়, একটু বুঝে শুনে করতে হয়, তাহলে ওটা অনেকদিন করা যায়। তো যেটাই করেন বুঝে শুনে করবেন, দালালিটাও বুঝে শুনে করা লাগবে। এন্ড যারা হচ্ছে রেগুলার আমার ভিউয়ার, যারা আমাকে ভালোবাসে, এই কথাগুলো টোটালি তাদের জন্য না, এই কথাগুলো হচ্ছে মানে তারাও যা ভালো মতোই জানে। আর আমার ভিডিওর নিচে যখন কমেন্ট আসতেছে, আপনারা প্রোটেস্ট করেন ওইটার বিরুদ্ধে, এটা আমার ভালো লাগে।
বাট আমি বলবো দরকার নাই। মানে যারা দালাল বলতেছে, যারা যা খুশি তা বলতেছে, বলতে থাক, এরা বেশি দিন টিকবে না ভাই, এরা কিছুদিন পরে এমনি ঝরে যাবে। অযথা আপনি কমেন্ট করে আপনার হাত নষ্ট করেন না। আপনি কমেন্ট করলে আমার ভিডিও বুস্ট হয়, এটা আমি স্বীকার করি, বাট এমনি কমেন্ট করেন, আমার ভিডিওতে কি করি না করি ওগুলা নিয়ে কমেন্ট করেন। বাট কেউ যদি আমাকে নিয়ে খারাপ কিছু বলে, দালাল টালাল বলে, ওগুলা নিয়ে কমেন্ট করার দরকার নেই, কারণ এটা একটা ট্রেন্ড চলতেছে বাংলাদেশে। এক এক সময় এক একটা ট্রেন্ড চলে, আর এখন হচ্ছে দালালি ট্রেন্ডটা চলতেছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের বিরুদ্ধে। আই এম এনজয়িং, আমার ভালো লাগতেছে ব্যাপারটা। তাহলে চলেন বের হই। আজকে হচ্ছে ফার্স্ট টাইম যখন দুইটা জিনিস পাশাপাশি রাখা গেছে, এই যে আর এই যে, দুইটাই আমার, দুইটাই পাশাপাশি, আর মাঝখানে একটা টেবিল যেখানে হচ্ছে আমার জিনিসপত্রগুলো সব রাখছি। মাত্র ঘর থেকে বের হয়ে এই যে ব্যাগ ট্যাগ সব এখানে রাখছি। একটু পরে বাইকে উঠবো, তার আগে হচ্ছে এটাকে একটু স্টার্ট দিয়ে হালকা পাতলা সামনে পিছনে নিয়ে দেন হলো একটু এটাতে ওয়ার্ম আপ করা যায়। ওরে এইখানে টেবিলের কারণে তো এখানে ঢোকাও টাফ হয়ে গেছে। একটা শান্তি আছে ভিতরে বৈশা, মানে ভেতরে বসার সাথে সাথে হচ্ছে নিজের দুনিয়াটা নিজের হয়ে যায়, বাইরের সাউন্ড আসে না, বাইরের সাউন্ড চায় না, চিল একটা ভাইব আছে। তবে বাইকে আবার একটা চিল ফিল আছে, দুইটা দুই রকমের। জ্যাকেটার একটু ওয়ার্ম আপ দেই, দেন চলেন বের হয়ে যাই, এনে বসে একটু গানও শুনবো। ওয়েদারটা আজকে একটু কিরকম যেন, হলুদ কালো, একটু আগে একটু মেঘলাও লাগলো। দু একদিনের মধ্যে সম্ভবত বৃষ্টি নামবে, আর এই সিজনে বৃষ্টি নামলে তো সমস্যা। শীত তো মাঝামাঝি অবস্থা না, এখন বৃষ্টি নামলে শীত কমে যাবে। জ্যাকেট পরে এই ধুলা লাগলো কোত্থেকে, ওই যে চিপা দিয়ে গাড়িতে উঠতে গিয়ে ধুলা টোলা লাগছে, জ্যাকেটটা ধুইতে হবে। চলেন রওনা হই। BS7 বাইকের এই জিনিসটাই ভালো লাগে হচ্ছে মিটারটা, আর আমার এখানে একটা ইঞ্জিন চেক লাইট জ্বলে আছে। সম্ভবত যে হর্ন টর্ন লাগানোর সময় এই চেক লাইটটা জ্বলছে, চেক করা এটা বিক্রির আগেই করতে হবে। ইঞ্জিন চেক লাইটটা চেক করতে হবে যে কি কারণে জ্বলছে, তারপরে ওটা সলভ করে রিসেট করে তারপরে বিক্রি করতে হবে, কারণ এই অবস্থায় যে নেবে সে ভাববে না জানি কি হয়ে গেছে। তাতে দুইটা হর্ন লাগানো তো। চলেন আজকে আমরা অনেকদিন পর হচ্ছে ঢাকা মাওয়া রোড না সরি এই আগারগা দিয়ে এদিক দিয়ে এয়ারপোর্ট দিয়ে যাবো। তো এয়ারপোর্ট রোডের এই রোডটা আসলে R15 এর জন্য বেস্ট একটা রোড আমার কাছে লাগে। ও আরেকটা জিনিস আমার আস্তে আস্তে একটু মনে পড়লো, প্রথম যখন বাইকিং করতাম, মানে ভ্লগিং যখন শুরু করছি, তখন দেখা যেত যে খুব যত্ন করতাম বাইকের। মনে করতাম যে একটা ইঞ্জিন অয়েল দিয়ে মনে হয় যে 800 থেকে 900 বেশি চালানোই ঠিক না। মিনারেল ইউজ করতাম, যদিও 1000 1200 1500 চালানো যায় ভাই মিনারেল দিয়ে, কোনো প্রবলেম হয় না। মানে মানসিক সমস্যা এমন একটা সমস্যা, দেখেন মন থেকে আমাদের মনে হতো যে ইঞ্জিন অয়েল নষ্ট হয়ে গেছে। নর্মালি একটা ইঞ্জিন অয়েল যখন ঢুকাইতাম তখন মনে হতো ক্লাচ না জানি কি একদম কঠিনভাবে স্মুথ শিফটিং হইতেছে। অ্যান্ড যখন হচ্ছে ইঞ্জিন অয়েলটা একটু পুরানো হয়ে যেত, 500-600 হয়ে যেত, তখনই মনে হতো ক্লাচ শিফট হয় না, ক্লাচ আটকায় যেতেছে। মানে এই দোষটা আমি ভ্লগিংয়ে এগুলা বলতাম, আমার খেয়াল আছে। আমাদের মনে হতো যে একটু পুরনো হইলে, মানে ইঞ্জিন অয়েল একটু পুরনো হইলে তারপরে ক্লাচের শিফটিং উল্টাপাল্টা হয়ে যায়। আসলে ব্যাপারটা তা না। আপনি যদি একটা মিনারেল দিয়ে 3000ও চালান, তাও আপনার ক্লাচ না সরি গিয়ারের শিফটিংটা উল্টাপাল্টা লাগতো আর কি। কিন্তু ব্যাপারটা হলো কি, একটা জিনিস শিখায় রাখি, সেটা হলো আপনি যদি কোনো একটা মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে 3000ও চালান, ও কি সুন্দর এক চাক্কা দিয়ে চালাইতেছে, হুইলি মারতেছে তো মারতেছে। যদি একটা ইঞ্জিন অয়েল দিয়ে 3000ও চালান, সেই ক্ষেত্রে ক্লাচ এবং গিয়ার অ্যাডজাস্টমেন্ট বা শিফটিং টাইট বা ঢিল হবে না। গিয়ার এবং ক্লাচের যেই শিফটিং এর যেই মেজারমেন্টটা, ওইটা যদি ক্লাচ থেকে অ্যাডজাস্ট করা থাকে, তাহলে অলওয়েজই শিফটিং ঠিকঠাক মতো হবে। আমাদের একটা ভুল ধারণা শুরুতে থাকে যে ইঞ্জিন অয়েল মনে হয় বরবাদ হয়ে গেলে বা বাদ হয়ে গেলেই গিয়ার স্মুথলি আর শিফট করে না, বাইজা যেতে চায়, কটকট আওয়াজ করে। এরকম আসলে ব্যাপারটা না। আর একটা মিথ আছে যে কোন ইঞ্জিন অয়েল দিয়ে কত কিলোমিটার চালাবেন। আমি আমারটা বলে রাখি, আমি অনেক বলছি, আমি হচ্ছি সিনথেটিক দিয়ে 3000 মিনিমাম চালাই, এর উপরেও চালাই, কোনো সমস্যা হয় না। মানে এটাই সিস্টেম আসলে। আর যদি বলেন যে বই পুস্তকের ব্যাপারটা, তাহলে হচ্ছে আপনি চাইলে মিনারেল দিয়েও 3000 চালাতে পারবেন। কারণ হিরোর ইঞ্জিনিয়ার যে শফিক সাহেব, ওনার বেশ কয়েকটা ভিডিওতেই আমি দেখছি উনি বলছে যে মিনারেল দিয়ে উনি 3000 কিলোমিটার চালায়, বা আপনিও চালাইতে পারবেন। এগুলো অনেকে হাসাহাসি করে, ভাই যার টাকা আছে সে বদলাক, অল্প কিলোতে বদলাক। যার টাকা আছে, যেমন আমি ব্রেক ইন পিরিয়ডে 300 500 800 এই কিলোতে সিনথেটিক ইঞ্জিন অয়েল ফেলে দিই। এখন আমি আমার বাইককে অতটুকু যত্ন করার, আমি মানসিকভাবে শান্তি পাই ওইভাবে যত্ন করে। যার শান্তি যেখানে মিলে সে তো ওইখানেই থাকবে, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম। আর্মির গাড়ি, র্যাবের গাড়ি, এগুলো একসাথে কেন? এগুলো দেখলে আমার ভয় লাগে, প্রশাসনিক লোকজন দেখলেই আমার ভয় লাগে। কারণ আকাশেতে যত তারা, আইনের হচ্ছে তত ধারা। ওরে ভাই, র্যাবের গাড়ি যে টান দিয়েছে,
চলেন আমরা র্যাবের গাড়িকে ওভারটেক করে এদিক থেকে বের হয়ে যাই। আমার হাতে আজকে আছে R15 MBS7 অ্যান্ড কোনো গাড়ি আমাকে আজকে পেছনে ফেলতে পারবে না। সবাইকে কেটে কুটে আমি বের হয়ে যাব। তার আগে দুইটা ব্রেক একটু চেক করে নেই, কারণ যদি ব্রেক করলে দেখি যে অ্যাডজাস্টমেন্ট আমার সাথে নাই, তাহলে কোনো একটা গাড়ির পেছনে গিয়ে আমি মেরে দেব এবং ওই গাড়ির তেমন কোনো ক্ষতি হবে না, জাস্ট একটু ভচকে যাবে। কিন্তু আমার ভচকানির সাথে সাথে বাইক এমন একটা জিনিস, টোকা লাগে না, রুড়ে যান আর যাই করেন, যার সাথেই লাগেন, সাইকেলের সাথে লাগেন, গাড়ির সাথে লাগে না, ট্রাকের সাথে লাগে না, নিজের সাথে নিজে লেগেই পড়ে যান, ক্ষতি আপনারই হবে। এই জন্য বাইকারদের অলওয়েজ সাবধানে থাকতে হবে। এইভাবে কথা বললে তো ভিডিও মজারই হয়। আচ্ছা আজকে এই ভেজাল, আরে দরজা খুলে ফেলছে, ভেজাল যে ভেজালি, দেখেন অবস্থাটা। এটা কোন ধরনের ভদ্রতা? এটা কেমন জায়গায় কি? ওরে ওনারা তো গ্যাঞ্জামি লেগে গেছে। আরে ভাই তো বেল্ট খুলে নেমে গেছে। এ ভাই পিছনে আমি। ভেজালের সাথে ভেজাল হয়ে গেছে, ভেজালের সাথে ভেজাল হয়ে গেছে। এই তো র‍্যাব দিছে হুইসেল বাজায়। র‍্যাব আ গয়া তো সব গ্যাঞ্জাম খতম হো গয়া। এই হচ্ছে প্রশাসনিক ব্যাপার। যাক, ওনারা নামে নাই, ওনারা জাস্ট হুইসেল দিয়ে ব্যাপারটারে ক্লিয়ার করে দিচ্ছে। আর আজকের ব্যাপারটা আমি তো বুঝলাম না, আজকে তো কোনো ছুটির দিন বা কোনো কিছু না, কিন্তু আজকে রোড ঘাটে তো ফাঁকা কেন? অদ্ভুত একটা ফাঁকা ফিল পাইতেছি। আর রাস্তাঘাট কি পরিষ্কার, কুয়াশা টুয়াশা পড়ছে এই জন্য কিনা, নাকি এই রোডটা মনে হয় ঝাড়ু দেওয়া হয় রেগুলার। যাই হোক, যেটা বলতেছিলাম, আজকে ভিডিও টাইটেল যে কি দিব এটা তো বুঝতেছি না। আজকে ভিডিওতে তো কোনো টপিক নেই, আজকে ভিডিওতে এইটাই। ও আচ্ছা, আজকে ভিডিওর মেইন টপিক হচ্ছে এই বাইকটা বিক্রি করে দিব, এই জন্য 1-2 দিন চালাইতে নিয়ে নিলাম। এর মধ্যে হয়তো এটার একটা সার্ভিসও করায় দিব। আর আমার একটা ব্যাপার তো মনে হয় আপনারা জানেন যে আমি যে কোনো বাইক বিক্রির আগে ওটার সার্ভিস করে ওইটার যা যা জিনিসে প্রবলেম বা কিছু আমি পাই টুকিটাকি চেঞ্জ করে দেই বা সলভ করে দিই। কারণ আমি চাই না আমার বাইকটা কেউ কিনে নিয়েই বলুক যে রানা ভাইয়ের একটা বাইক কিনছি, কিনাই নেই, আমার এত টাকা খরচ গেছে। এই ব্যাপারটা মানে আমার কাছে খুব খারাপ লাগে। আমার এরকম কিছু বাজে এক্সপিরিয়েন্স আছে, বিশেষ করে গাড়ির ক্ষেত্রে। কিনে আমার অনেক টাকা খরচ করতে হয়েছে। এটা কুইক শিফটার আছে, আমি তারপরেও ক্লাস শিফট করতেছি, এই জন্যই তো আমার কাছে আনইজি লাগতেছে কিরকম যেন। ও ইয়ে, সামনে একটা স্পিড ব্রেকার থাকবে আর আমি এখানে উড়ে যাব যদি ব্রেক না করি। ভুম। আচ্ছা, একবারে দেখা হবে এবার এয়ারপোর্ট রোডের ফাঁকা কোনো জায়গায় গিয়ে, যেখানে আমরা 100 তুলবো। সরি, আবার হাজির হইলাম। একটা জিনিস আপনাদের শেখায় রাখি, এরকম সিগন্যাল দেখলে কখনো যদি বাইক নিজের নামে না থাকে বা যদি কোনো ভয় থাকে যে আপনি কেস খাইতে পারেন, তাহলে একদম বীরের মতো খুঁচাইতে সামনে যাবেন না। সামনে যদি যান তাহলে সার্জেন্ট বা পুলিশ আপনারা এসে চেক করবে। আপনি কি করবেন? চিকন এরকম একটা গাড়ির পিছনে চুপচাপ বইসা চিল নিয়ে ফিল নিয়ে চিল বা যাই হোক ওইটা করবেন। অ্যান্ড যখন ছাড়বে তখন খেয়াল করবেন যে ওই দেখেন সব পুলিশ ওই পাশে মেয়ে সহ একটা ভাইরে ধরছে, অ্যান্ড আমি ডান দিক দিয়ে সুন্দর চলে যেতেছি। আহারে, মেয়েটার মাথায় হেলমেট নাই, ছেলেটা মাথায় হেলমেট দিয়ে চালাইতেছে, মেয়েটা এখন গালে হাত কপালে পা দিয়ে বসে আছে। এটা কেমন কথা? গালে হাত কপালে পা, ভাই এগুলা কি বলি আমি। যাই হোক, চলেন আমরা করি, আমরা এয়ারপোর্ট রোডে গিয়ে 100 তুলবো। 100 চাইলে এখানেও তোলা যাবে। দাঁড়ান, ভাইজারটা নামায় নেই। TCS অন আছে তো? হ্যাঁ, ট্র্যাকশন কন্ট্রোল অন। না, এইখানে তুলবো 100। ওরে ভাই, এই যে দেখেন বাস, দুইটা বাস কেমনে পুরা রাস্তাটারে আটকায় রাখছে। দেখেন বাসের কাজ, পুরা রোডটা তারা আটকে দাঁড়িয়ে আছে, আমাদের চলতে দিচ্ছে না ঠিক মতো। ব্যাস, খুবই সাবধান একটা ব্যাপারটা কি জানেন? এই যে এই মোড়গুলা, এই মোড়ে যদি আপনি ব্যালেন্স না করতে পারেন, 100 উঠে গেছে, তাহলে যা ওই ওয়ালের সাথে বাড়ি খাবেন। কারণ অনেক কাজ করতে হয় এই সমস্ত জায়গায়। আর নতুন বাইক চালায় 100 তুলে এরকম ফাঁকা পায়া আমি এরকম ঘটনা দেখছি। অ্যান্ড গিয়া ভুম একদম ওইখান দিয়ে অনেকে তো ওই পারে যাওয়া করে। ওইটা আমি অবশ্য দেখি নাই, ওই পারে যাওয়া পড়তে কাউরে দেখি নাই আমি। ভাই, সারা শহরে যা জ্যাম ছিল না, সব জ্যাম সামনে দেখা যাইতেছে। আজকে খবর আছে রানা, তোমার পায়ের ব্রেক ধরে বাইক থামাও। ও মা গো মা,
কাকলি বনানীটা পার হইছি মোড়টা, এখন আবার এই যে চেয়ারম্যান বাড়ি না, এটার কবরস্থানের যে মোড়টা বলে, এইখানে একটা ছোট্ট সিগনালে পড়ছি। মনে হইলো 15-20 মিনিট লাগছে এরকমটা, এন্ড খবর হয়ে গেছে ভাই। মানে একটু যে থামায় যে একটু শান্তিতে একটু সোজা হয়ে বসবো ওই অবস্থাটা ছিল না। একটু 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 চাকা ঘুরে, একটু 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 চাকা, ওমা সর্বনাশ। অবশ্য না, ওনারা ধরে না, ওনারা বাসে ওঠার জন্য লড়াই লাগছে, ওনারা আবার মোটরসাইকেল ধরে না। এই যে একদম সবার সামনে এসে পড়ছি রে, বিউটি রে জায়গা। হ্যাঁ আচ্ছা যাক, অবশেষে এয়ারপোর্ট রোডে চলে আসছি। বিশাল বড় একটা জ্যাম খাইছি, ওই যে বললাম না, মানে সিগন্যালের জ্যাম কিনা যায় না, প্রচুর বাস টাস ধরতেছে দেখলাম পুলিশ। আর আমার যেটা জ্যাম লাগছে ভাই, একটু সোজা বসতে পারতেছিলাম না, কি একটা অবস্থা। এইভাবে চলতেছে, একটু একটু ফার্স্ট গিয়ারে চাকা ঘুরতেইছে, মানে যে একটু যে লুকিং গ্লাসটা অ্যাডজাস্ট করবো ওই সুযোগটাও নাই। দুইটা হাতই বাইকের মধ্যে দিয়া চলতেছে ভাই। ও রেলগাড়ি চলতেছে পাশে, আমরাও চলতেছি সাথে। এন্ড পুরা জ্যামটার পরে সবগুলা গাড়ি এখানে একসাথে বের হয়েছে আজকে এয়ারপোর্ট রোডের এই পাশটা পুরা দমে। যে দেখছেন এরকম বিজি থাকলে ভাল লাগে। অবশ্য এয়ারপোর্ট মানে ওই দিক থেকে আসাটা বেশি ইজি, এদিক থেকে যাওয়াটা অলওয়েজ এরকম বিজি থাকে। রাতেও দেখি মানে এরকম বিজি থাকে। এই সাইডে গাড়ির চাপ একটু বেশি থাকে কিনা, ওই সাইডে আবার ঝামেলাটা, মানে ওই সাইডে সুবিধাটা হচ্ছে ওই যে খিলক্ষেত পর্যন্ত একটা জ্যাম লেগে থাকে, এই জন্য অল্প অল্প গাড়ি বের হয়, এই জন্য আসার রাস্তাটা ফাঁকা পাওয়া যায়। জিন্দগি কা আসল মজা ওই লোকটাই নিতেছে, গাড়ির পিছনে বসে রয়েছে, যদিও গাড়ি নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমি যেহেতু বলছি, অ্যানাউন্সমেন্ট যেহেতু দিয়ে দিচ্ছি, যে বাইকটা আমরা সেল করে দিব, এখন এই বাইকটা যদি সেল করে দেই তাহলে কি বাইক কিনবো এটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। চয়েস লিস্টে আছে হচ্ছে স্পোর্টস বাইক, যেহেতু নিতে হবে চয়েস লিস্টে অবশ্যই নতুন যে ব্র্যান্ডগুলো আসছে আমি অ্যাপ্রিসিয়েট করি তাদেরকে, যে তারা বড় বড় সিসি বেশি সিসির বাইক আনতেছে। এর মধ্যে রয়্যাল এনফিল্ড আছে, যদি ডেলিভারি হয় অ্যান্ড সেকেন্ড হ্যান্ড পাই রয়্যাল এনফিল্ড একটা অবশ্যই তো আমি কিনবো, যতই আমি কোম্পানির উপরে রাগ দেখাই বা যাই করি, কিন্তু তো আমাকে হবেই। তারপরে হচ্ছে সিএফ মোটর 300 বাইকটাকে কিনবো কিনা বুঝতেছি না, 300 বা 250, এগুলা একটু চালায় দেখবো, যদি সব ঠিক থাকে হয়তো এগুলা একটা কেনার ইচ্ছা আছে। আর তো নতুন আসলে তেমন কিছু নাই। আমার যেটা সবচেয়ে বেশি পছন্দের KTM 200 বা 250, অ্যান্ড ওইগুলা কি আসলে বাংলাদেশে এখন তাড়াতাড়ি আসবে কিনা এটা বলা যাচ্ছে না। আর সুজুকি জিক্সার আর SF, মানে আসলে কি মানে বুঝতেছি না ওই বাইকটা কিনে চালাবো কিনা, বুঝতেছি না সত্যি কথা। এ হলো অবস্থা। আপনারা কমেন্টে জানান যদি আপনাদেরও অন্য কোনো পছন্দ থাকে বা কোনো বাইকের ভালো মন্দ জানতে চান। যেহেতু এই বাইকটা বিক্রি করলে একটা বড় অঙ্কের টাকা আমার হাতে আসবে, আমি একটা দুইটা বাইক কিনে আবার রিভিউ পারপাস কিনে রেখে দিতে পারবো। আপনারাও জানান যে আপনাদের কোনো পছন্দ থাকলে তাহলে ওই বাইকটা হয়তো 1-2 মাসের জন্য কিনে ওইটারও ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। যেমনটা হচ্ছে হর্নেট নিয়ে এখন কাজ করতেছি, অ্যান্ড হর্নেটের প্রথমের ভিডিও দিছিলাম, পরে ভাই অনেকের অনেক খারাপ লাগছে। বাট হর্নেট একটা ভালো বাইক, অবশ্যই হর্নেট একটা ভালো বাইক, বাট হর্নেটের সাথে অন্য বাইক তুলনা দিতে গেলে আবার একটু তখন কিছু জিনিস ভালো কিছু জিনিস খারাপ হয়ে যায়। যাক, আজকে এদিকে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, অ্যান্ড জ্যাম খেয়ে আমার ঘাটটার পুরাই ব্যথা হয়ে গেছে। রাতে ঘুমাইতে গেলে ঘাড় ব্যথা করবে আমি বুঝতেছি। সাইলেন্সার মোটা করছে, পাইপটা ভুম আওয়াজ হইতেছে। যেদিন পুলিশ ধরবো ওই দিন বুঝবা। এই দেখো এইখানে একটা, এটা কিন্তু বেশ রিস্কি একটা জায়গা, এখানে অনেকে মারাও গেছে এই জায়গার অ্যাক্সিডেন্টে। এখানে বড় বাস যখন ঘুরে এই দিক থেকে হঠাৎ করে বোঝা যায় না, একদম ফুল রাস্তাটা আটকা যায়। যাক, তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় তাহলে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে হোক প্র্যাকটিসের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছিলেন। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। এই সেই অবশেষে 100 পার, ইয়ো chill bro. Check the mic and make sure it sound right, boys.